প্রিয়া তার ৮ মাসের ভারী পেটে মাটির দাগ লাগা হাত দিয়ে শক্ত করে ধরল এবং দীর্ঘশ্বাস ফেলল। ২৭ বছর বয়সে সে একদম একা ছিল, গর্ভবতী ছিল এবং সেই লোকটা তাকে ছেড়ে চলে গেছে, যে ঈশ্বর ও মানুষের সামনে তাকে ভালোবাসার কসম খেয়েছিল। বিশাল। শুধু সেই নামটা ভাবলেই তার পেটে রাগ আর ঘৃণার উথাল পাথাল শুরু হতো। ২ বছর আগে তার বাবা লালা বদ্রীনাথ তাকে সেই লোকটাকে বিয়ে করতে বাধ্য করেছিলেন, একজন কাপড়ের ব্যবসায়ী, যার চেহারা তো সুন্দর ছিল কিন্তু আত্মা ছিল পচা, যে তার আকর্ষণীয় হাসির আড়ালে এক নিষ্ঠুর আর প্রতারক স্বভাব লুকিয়ে রাখত। প্রিয়া কেঁদেছিল। সে বাবার কাছে মিনতি করেছিল যেন তিনি এমনটা না করেন। সে বলেছিল যে সে বিশালকে ভালোবাসে না, তার মধ্যে এমন কিছু আছে যা তাকে ভয় দেখায়। কিন্তু তার বাবা, যিনি তাকে বিবাহিত দেখার জন্য ব্যাকুল ছিলেন, না শুনতে চাননি। তুমি তাকে ভালোবাসতে শিখে যাবে, তার বাবা বলেছিলেন। এবং প্রিয়া সেই বাবার ভালোবাসার জন্য, যিনি তার মায়ের প্রসবের সময় মারা যাওয়ার পর তাকে একা বড় করেছিলেন, আজ্ঞা মেনে নিয়েছিল এবং নিজের জীবন ধ্বংস করে নিয়েছিল। প্রথম রাত থেকেই বিয়েটা একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। বিশাল তাকে একটা বস্তুর মতো, নিজের সম্পত্তির মতো মনে করত। সে ভোরের দিকে নেশায় মত্ত হয়ে আসত, যার গা থেকে অন্য মেয়েদের সস্তা ইত্রের গন্ধ আসত। সে যে কোনো কথায় তার উপর চিৎকার করত। সে জুয়া আর মদে সেই টাকা ওড়াত যা তাদের কাছে ছিল না, অথচ প্রিয়া চুপচাপ অভুক্ত থাকত। প্রতারণাগুলো ক্রমাগত নির্লজ্জ আর অপমানজনক ছিল। সে প্রায় ২ বছর ধরে চুপচাপ সহ্য করে গেছে। প্রতি রাতে প্রার্থনা করত যেন এই দুঃস্বপ্ন শেষ হয়, যতক্ষণ না সে অবশেষে জানতে পারল যে সে গর্ভবতী। যখন সে বিশালকে এটা জানালো, তখন সে তাকে এমন ঘৃণা আর তিরস্কারের দৃষ্টিতে দেখল যা আজও প্রিয়ার স্মৃতিতে জ্বলন্ত লোহার মতো জ্বলে। এই বাচ্চা আমার নয়, সে বিষের মতো শব্দগুলো থুথু করে ফেলেছিল। তুমিও আমাকে সেভাবেই ধোঁকা দিয়েছ যেমন আমি তোমাকে দিই, কারণ আমার তোমার বা এই বাচ্চার সাথে কোনো সম্পর্ক নেই। আর পরের সকালে সে চলে গেল, নিজের জিনিসপত্র নিল, ঘোড়ায় চড়ল আর চিরকালের জন্য অদৃশ্য হয়ে গেল। প্রিয়াকে ৩ মাসের গর্ভবতী, একা আর সব দিক দিয়ে ভেঙে চুরে রেখে চলে গেল। আজকের গল্প এগিয়ে যাওয়ার আগে আমি একটা খুব জরুরি কথা বলতে চাই। আপনাদের সবাইকে নাজাত ভয়েস চ্যানেলে হার্দিক স্বাগত জানাই। আমাকে এখানে পেয়ে খুব খুশি হয়েছি যে আপনারা এই গল্পটা শোনা এবং এই রোমাঞ্চকর যাত্রার প্রতিটি ছোট অংশে আমার সাথ দেওয়া বেছে নিয়েছেন। আমি আপনাদের সমস্ত স্নেহ, প্রতিটি সুন্দর কমেন্ট, প্রতিটি লাইক এবং এই বিশেষ সঙ্গের জন্য এবং আন্তরিকভাবে কৃতজ্ঞ যা আপনারা আমাকে দেন। কমেন্টে আমাকে জানান যে আপনারা এই বিশাল পৃথিবীর কোথা থেকে আমাকে শুনছেন। আমি কল্পনা করতে খুব পছন্দ করি যে আপনারা অন্য প্রান্তে শান্তিতে এই গল্পটা শুনছেন আর আমার সাথে প্রতিটি আবেগ অনুভব করছেন। আপনাদের উপস্থিতি আমার কাছে সব কিছু। এবং যদি আপনারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তবে জলদি করুন আর সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা আমাদের কোনো হৃদয় স্পর্শ করা গল্প মিস না করেন, যা আমাদের বিশ্বাস করতে শেখায় যে সবচেয়ে নিষ্ঠুর ঝড়েও সত্যিকারের ভালোবাসা সব সময় নিজের পথ খুঁজে নেয় আর ভাগ্যকে চিরকালের জন্য বদলে দেয়। বিশালের চলে যাবার ৬ মাস পর এপ্রিলের এক ঠান্ডা সকালে প্রিয়ার বাবা তার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টাকা পয়সা ছাড়া সে তার বাবার সাথে পুরনো কুঁড়েঘরে থাকতে ফিরে গিয়েছিল। লালা বদ্রীনাথ মৃত্যুর সময় তার কাছে সেই লোকটাকে বিয়ে করতে বাধ্য করার জন্য ক্ষমা চাইছিলেন। নিজের একমাত্র মেয়ের জীবন নষ্ট করার অনুশোচনায় কাঁদছিলেন, তার কাছে ক্ষমার মিনতি করছিলেন, যখন জীবন ধীরে ধীরে তার ক্লান্ত চোখ থেকে বেরিয়ে যাচ্ছিল। প্রিয়া ক্ষমা করে দিয়েছিল, কারণ সে বাবাকে ভালোবাসত। এরপরেও সে পৃথিবীতে একা হয়ে গিয়েছিল, শুধু একটা জিনিসের সাথে, সেই উপত্যকায় কাঠের পুরনো কুঁড়েঘর যেখানে তার জন্ম হয়েছিল আর বড় হয়েছিল। সেই সাধারণ সৌন্দর্যের জায়গা, জঙ্গল আর সবুজে ঘেরা এবং স্বচ্ছ পরিষ্কার জলের নদীতে স্নান করা, যেখানে সে ছোটবেলায় খেলত। তার বাবা তাকে সেই জমি উত্তরাধিকার সূত্রে দিয়েছিলেন, যা একমাত্র সম্পত্তি তাদের কাছে ছিল। এবং প্রিয়া শহরে নিজের সব কিছু বিক্রি করে দিল, আসবাবপত্র, জামা কাপড়, বিশালের সাথে সেই দুঃখের জীবনের প্রতিটি স্মৃতি, এবং বাড়ি ফিরে এলো। সে শান্ত উপত্যকায় ফিরে এলো, যেখানে সে একসময় খুশি ছিল, যেখানে গাছেরা তাকে ছোটবেলা থেকে চিনত,
যেখানে পাখিদের কিচিরমিচির তাকে রোজ সকালে জাগাত, আর বৃষ্টির পর ভেজা মাটির গন্ধ তার ভাঙা হৃদয়ে শান্তি আনত। দরকার পড়লে সে সেখানে একাই নিজের জীবন আবার গড়ে তুলবে। সে নিজের ছেলে বা মেয়েকে, যে তার গর্ভে বড় হচ্ছে, পৃথিবী থেকে দূরে মানুষ করবে, এবং সে কখনো কখনো অন্য কোনো পুরুষকে তাকে আবার আঘাত করার অনুমতি দেবে না। 8 মাসের গর্ভবতী আর ভারী পেটের সাথে, যার ফলে প্রতিটি নড়াচড়া কঠিন হচ্ছিল, প্রিয়া সেই ছোট জমির টুকরোয় আলু খুঁড়ছিল যা তার বাবা সারা জীবন চাষ করেছিলেন। অক্টোবরের সূর্য উপত্যকায় তীব্র আর সোনালি হয়ে জ্বলছিল, চারপাশের গাছের সবুজ শিখরকে আলোকিত করছিল, যার ফলে কাছের নদী তরল রূপোর মতো চকচক করছিল, বাতাসকে উষ্ণতা আর জীবনে ভরিয়ে দিচ্ছিল। এটা শান্ত সৌন্দর্যের জায়গা ছিল। লম্বা ঘাসে ঢাকা নরম পাহাড়গুলো যা বাতাসের সাথে নাচত, বেগুনি আর হলুদ বুনো ফুল খেতে ছড়িয়ে ছিটিয়েছিল। নালার পাথরের ওপর দিয়ে দৌড়ানো জলের ক্রমাগত আর আরামদায়ক শব্দ ছিল। কাঠের পুরনো কুঁড়েঘর, যেখানে তার জন্ম হয়েছিল, সেটা মাঝখানে দাঁড়িয়েছিল, যার দেওয়ালগুলো সময়ের সাথে কালো হয়ে গিয়েছিল, কিন্তু মজবুত আর আরামদায়ক ছিল। ধোঁয়া রঙের নীল দরজা, যা তার ছোটবেলার পায়ের নিচে হাজারবার মচমচ করেছিল। এটা কোনো হাবেলি ছিল না, এতে কোনো বিলাসিতা ছিল না, কিন্তু এটা বাড়ি ছিল, এবং এটা প্রিয়ার কাছে তার জীবনের সেই মুহূর্তে যে কোনো ধনের চেয়ে বেশি অর্থ রাখত। সে ভেজা মাটিতে হাঁটু গেড়ে বসেছিল, শেষ বীজটা সাবধানে রাখছিল, যখন এক অদ্ভুত শব্দ সকালের শান্ত নীরবতাকে ছিঁড়ে দিল। কাছের জঙ্গল থেকে এক ঘোড়ার জোরে আর হাহাকার করা চিহি শব্দ, তারপর কোনো ভারী জিনিস পড়ার জোর গড়গড় শব্দ, আর তারপর নিস্তব্ধতা, পূর্ণ আর ভয়াবহ নিস্তব্ধতা। প্রিয়া হঠাৎ মাথা তুলল, তার বুক ধড়ফড় করছিল, মাটি মাখা হাত বাতাসে থেমেছিল। সে মনোযোগ দিয়ে শুনে কয়েক সেকেন্ড অপেক্ষা করল, কিন্তু আর কিছু এলো না, শুধু সেই অস্বস্তিকর শূন্যতা, যা ইঙ্গিত দিচ্ছিল যে গাছের মাঝে খুব খারাপ কিছু ঘটেছে। তার সহজাত প্রবৃত্তি বলছিল যে তার সেখানেই থাকা উচিত যেখানে সে ছিল, কিন্তু তার দয়ালু হৃদয়, সেই একই হৃদয় যাকে বিশাল নির্মমভাবে পিষে দিয়েছিল, কিন্তু যা এখনও করুণার সাথে ধুকপুক করছিল, তাকে উপেক্ষা করার অনুমতি দিল না। পিঠে ব্যথার ধীর আর্তনাদ আর চেষ্টার সাথে সে মাটিতে পোতা কাঠের খুঁটির সাহারা নিল আর ধীরে ধীরে উঠে দাঁড়াল। নিজের মাখা হাতগুলো জরাজীর্ণ আক্রণে মুছল এবং ভয় সত্ত্বেও দৃঢ় পায়ে জঙ্গলের প্রবেশদ্বারের দিকে এগোল। পরিষ্কার জায়গা পর্যন্ত রাস্তাটা ছোট ছিল, কিন্তু এবড়ো খেবড়ো ছিল। যেমন যেমন সে কাছে পৌঁছালো, একটা শব্দ তীব্র হতে থাকল, ভারী হাঁপানো, ব্যথাময় শ্বাস। আর তারপর সে সেই পরিষ্কার জায়গায় পৌঁছালো, যা গাছের শিখর দিয়ে আসা সূর্যের সোনালি কিরণে স্নান করা ছিল, এবং যা সে দেখল তা তাকে পুরোপুরি জমিয়ে দিল। সদমে আর চিন্তায় চোখ বড় হয়ে গেল। এক লোক মাটিতে পড়েছিল, কমলা শুকনো পাতায় ঢাকা গাঁদা গাছের কাছে, পুরোপুরি নিশ্চল শরীরটা এমন একটা অবস্থায় ছিল যা এক হিংস্র পড়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু সে কোনো সাধারণ লোক ছিল না। তার জামাকাপড় যদিও ছেঁড়া আর নোংরা ছিল, স্পষ্টরূপে কোনো খুব ধনী আর গুরুত্বপূর্ণ ব্যক্তির ছিল। মিহি লিনেনের সাদা শার্ট, রক্তে মাখা কালো প্যান্ট, সেরা মানের কালো চামড়ার জুতো, আর তার পাশে এক রাজকীয় বাদামি রঙের ঘোড়া পড়েছিল, যার বাঁদিকের সামনের পা এক অদ্ভুত কোণে ছড়িয়েছিল। ব্যথায় ধীরে ধীরে চিঁ শব্দ করছিল। প্রিয়া দুবার ভাবল না। সে বিশাল পেট সত্ত্বেও দ্রুত কাছে পৌঁছাল। লোকটার পাশে কষ্টে হাঁটু গেড়ে বসল আর নিজের কাঁপতে থাকা হাত তার চওড়া কাঁধে রাখল। জনাব, জনাব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তার গলার স্বর নিচু ছিল, কিন্তু জরুরি ছিল। সেই অচেনা লোকটার জন্য সত্যিকারের চিন্তায় ভরা ছিল। সে তাকে হালকাভাবে নাড়ল, এবং সে স্বস্তি পেল যে তার চোখ ধীরে ধীরে খুলে গেল। সেগুলো গভীর আর তীব্র পান্না সবুজ রঙের ছিল, যা বিভ্রান্তি আর বাধা সত্ত্বেও জল করছিল। তার বয়স প্রায় 30 বছর হবে। পৌরুষদীপ্ত আর কৌণিক চেহারা, শক্ত চোয়ালে হালকা দাড়ি ছিল, ঘামে ভেজা কপালে লেপ্টে থাকা বাদামি চুল ছিল, শুকনো ঠোঁট যা কথা বলার চেষ্টায় নড়ল কিন্তু পরিষ্কার শব্দ তৈরি করতে পারল না। তার কপালে এক গভীর রক্তঝরা কাটা দাগ ছিল, ডান চোখের চারপাশে বেগুনি কালশিটে পড়ছিল। আর যখন প্রিয়া ছেঁড়া শার্টের ওপর দিয়ে তার পাঁজর সাবধানে ছুল, তখন সে ব্যথায় কোকিয়ে উঠল, যার ফলে সম্ভাব্য হাড় ভাঙার ইঙ্গিত মিলল। আপনার ঘোড়াও আহত, সে পাশে পড়ে থাকা সেই রাজকীয় জানোয়ারটিকে দেখে বলল, কিন্তু যদি আপনি আমার বাড়ি পর্যন্ত হাঁটতে পারেন, তবে আমি আপনাদের দুজনেরই সাহায্য করতে পারি। আপনি কি চেষ্টা করতে পারেন?
লোকটা তাকে সেই সবুজ চোখ দিয়ে দেখল, যা তখনও বিভ্রান্ত ছিল। কয়েকবার পলক ফেলল, যেন সে ফোকাস করার চেষ্টা করছে, আর তারপর দুর্বলভাবে মাথা নাড়ল। প্রিয়া প্রথমে তাকে বসতে সাহায্য করল। প্রতিটি নড়াচড়ায় ব্যথার ধীর আর্তনাদ বেরোচ্ছিল, যা তার হৃদয়কে করুণায় সংকুচিত করে দিল। আর তারপর দুজনের প্রচণ্ড চেষ্টায় তারা তাকে দাঁড় করাতে সক্ষম হল। সে অনেক লম্বা ছিল, তার চেয়ে সহজে 1 ফুট বেশি লম্বা আর মজবুত। যখন সে তাকে সাহারা দেওয়ার জন্য কোমর ধরে ধরল, তখন সে শার্টের নিচে তার শক্ত পেশিগুলো অনুভব করল। তার ছোট কাঁধে ভারী সাহারা নিয়ে তারা ধীরে ধীরে জঙ্গল থেকে কুড়েঘরওয়ালা পরিষ্কার জায়গার দিকে ফিরে চলল। প্রতিটি পদক্ষেপ তার ব্যথা এবং তার ক্লান্তির বিরুদ্ধে এক সংগ্রাম ছিল, যে 8 মাসের গর্ভাবস্থার বোঝা বইছিল। যখন তারা অবশেষে ধোঁয়ার রঙে নীল দরজায় পৌঁছালো, তখন প্রিয়া আগেই হাঁপাচ্ছিল আর পেটে দুর্বল প্রতিবাদ অনুভব করছিল। এখন না, দয়া করে এখন না, সে মনে মনে প্রার্থনা করল। সে দরজা খুলল আর তাকে একমাত্র শোবার ঘর পর্যন্ত নিয়ে গেল। তাকে বিছানায় শুতে সাহায্য করল, যা তার ওজনের নিচে ক্যাচ ক্যাচ করে উঠল, এবং যেই তার মাথা পাতলা বালিশে ঠেকল, সবুজ চোখ ভারী হয়ে বন্ধ হয়ে গেল, আর সে আবার অজ্ঞান হয়ে গেল। শ্বাস গভীর আর অনিয়মিত হয়ে গেল। প্রিয়া সেখানে এক দীর্ঘ মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল, সেই সুন্দর আর আহত চেহারাটা দেখতে থাকল, ছেঁড়া রাজকীয় জামাকাপড়গুলোকে। কে ছিল সে? কোথা থেকে এসেছিল? সে সেই জঙ্গলে একা কেন ছিল? কিন্তু প্রশ্নের জন্য সময় ছিল না। প্রিয়া রান্নাঘরে গেল, কাঠের উনুনে কেটলিতে জল গরম করল, আর সেই ঘরে ফিরে এলো যেখানে সেই অচেনা লোকটা এখনও অজ্ঞান ছিল। ক্লান্তিতে কাঁপতে কাঁপতে কিন্তু দৃঢ়তার সাথে সে তার শার্ট খুলল আর প্রতিটি ক্ষত সাবধানে পরিষ্কার করল। সে এক ভেজা আর হালকা গরম কাপড় দিয়ে তার কপালের শুকনো রক্ত ধুলো। গভীর কাটাটা সুই আর সুতো দিয়ে সেলাই করল, যার ফলে তার নিজের হাত শক্ত করায় ব্যথা করছিল। সে পাঁজরে পট্টি বাঁধল, যা ভেঙে গেছে বলে তার সন্দেহ ছিল। সে কষ্টে তার পা থেকে ভারী জুতো খুলল। পুরো প্রক্রিয়ার সময় সে একবারও জাগল না। অজ্ঞানতার কোনো গভীর জায়গায় হারিয়েছিল, যেখানে ব্যথা তাকে ছুঁতে পারত না। যখন প্রিয়া অবশেষে কাজ শেষ করল, তখন সে কোনো সীমার বাইরে ক্লান্ত হয়ে পড়েছিল, যা সে কখনো জেনেছিল। তার পিঠ ব্যথায় চিৎকার করছিল, তার ফোলা পা পুরনো জুতোর ভেতর দপদপ করছিল, তার পেট এত ভারী ছিল যেন সে পুরো পৃথিবী ভেতরে নিয়ে আছে। সে চুপচাপ ঘর থেকে বেরোলো আর নিজের ঔষধি লতাপাতার ঝুড়ি, কুয়োর পরিষ্কার জল, এক পুরনো চাদর থেকে ছেঁড়া কাপড় নিতে গেল আর বাইরে সেই জায়গার দিকে গেল যেখানে ঘোড়াটা এখনও কষ্টে পড়েছিল। রাজকীয় প্রাণীটা তাকে গভীর ব্যথা আর ভয়ে ভরা চোখে দেখল। কিন্তু যখন প্রিয়া তার কাছে ধীর গলায় এক কোমল আর আরামদায়ক সুরে কথা বলতে বলতে পৌঁছল, যেমনটা সে ছোটবেলা থেকে পশু পাখিদের সাথে করত, তখন সে বুঝে গেল যে সে সাহায্য করতে এসেছে, আর তার ছোট এবং কঠোর হাতের নিচে শান্ত হয়ে গেল। তার পা ফুলেছিল কিন্তু ভাঙেনি। প্রিয়া ঘোড়াদের চিনত, সে তার বাবার সাথে পালন করতে করতে বড় হয়েছিল, কিন্তু সময়ের সাথে আর টাকার অভাবে তাদের বিক্রি করতে হয়েছিল। সে গরমকালে জমা করা প্রদাহ বিরোধী লতাপাতা আর বুনো মধু দিয়ে এক ঔষধি পেস্ট তৈরি করল, যা সে মাটির পাত্রে রেখেছিল। সে এটা আহত পায়ে কোমল আর ধৈর্যশীল নড়াচড়ার সাথে লাগালো, পরিষ্কার কাপড় দিয়ে মুড়ল, আর তারপর মিষ্টি কথা আর উৎসাহ ভরা স্পর্শের সাথে সে ঘোড়াটাকে কাঁপতে কাঁপতে কিন্তু দাঁড় করাতে সক্ষম হল। সে তাকে ধীরে ধীরে কুড়েঘরের পাশের ছোট চারণভূমি পর্যন্ত নিয়ে গেল, তাকে তাজা জল দিল, তার শক্ত ঘাড়ে হাত বোলালো আর ফিসফিস করে বলল যে এখন সব ঠিক হয়ে যাবে। প্রাণীটা কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের নাক তার পেটে ঠেকিয়ে দিল। সে ঘোড়াটাকে দেখল আর জিজ্ঞেস করল, তোমার আর তোমার মালিকের সাথে কি হয়েছে, ওহে পলোয়ান? তখন প্রিয়া বাড়ি ফিরে এলো আর ঘর পর্যন্ত গেল। সে কাঠের জরাজীর্ণ ফ্রেমে ঠ্যাস দিয়ে দরজার চৌকাঠে দাঁড়িয়ে রইল, শুধু সেই রাজকীয় গঠন আর সুন্দর চেহারার লোকটাকে দেখতে থাকল, যে তার বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। জানলা দিয়ে আসা সূর্যের আলো ছোট ঘরের ছায়ায় নাচছিল, তার চেহারাকে কোমল কোণ দিয়ে আলোকিত করছিল। এমনকি ঘুমেও গভীর ভ্রু গুচকেছিল, ঠোঁট ফাঁক ছিল, ধীরে ধীরে শ্বাস নিচ্ছিল। হালকা দাড়িতে ঢাকা শক্ত চোয়ালের রেখা, পট্টি বাঁধা কপালে পড়া কালো চুল। কে ছিল সে? প্রিয়া নিজের হাত তার বিশাল পেটে রাখল, যেখানে তার বাচ্চা ধীরে নড়ে উঠল, যেন সে মায়ের বিভ্রান্ত চিন্তাগুলো শুনতে পাচ্ছে। তুমি একজন ভালো মানুষ হচ্ছ, সে অজ্ঞান লোকটার উদ্দেশ্যে ফিসফিস করল। এটা জেনে কোনো উত্তর আসবে না,
কিন্তু একমাত্র শব্দ যা এলো তা হলো তার গভীর শ্বাস আর রান্নাঘরের উনুনে জ্বলতে থাকা কাঠের ধীর চটচট শব্দ। রাত পুরোপুরি উপত্যকায় নেমে এলো, নিজের সাথে অক্টোবরের তীব্র ঠান্ডা নিয়ে এলো, যা পুরনো কুড়েঘরের ফাটল দিয়ে চুঁইয়ে আসছিল এবং যার ফলে তক্তা বড় ধীরে ধীরে মচমচ করছিল, যেমন পুরনো আর্তনাদক। যখন থেকে সে জঙ্গল থেকে তাকে এনেছিল, সে আবার অজ্ঞান হওয়ার পর থেকে একবারও জাগেনি। সে ওখানেই নিশ্চল, ফ্যাকাশে, অরক্ষিত ছিল। এই তথ্য সম্পর্কে অজানা ছিল যে সে একা আর গর্ভবতী মহিলার বিছানায় ছিল, যার এক বিন্দুও জানা ছিল না যে সে কে ছিল। প্রিয়া নিজের ফোলা ক্লান্ত পাগুলো ঘষতে ঘষতে ছোট রান্নাঘর পর্যন্ত গেল। তার পিঠ সেইভাবে ব্যাকা করছিল যেমন আগে কখনো করেনি। তার প্রতিটি পেশি সেই অসম্ভব দিনে করা নিষ্ঠুর প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদে চিৎকার করছিল। সে আলু, গাজর আর শুকনো মাংসের এক টুকরো দিয়ে এক সাধারণ স্যুপ তৈরি করল, যা সে প্যান্ট্রির ছাদ থেকে ঝুলিয়ে রাখত। যেই সে এক পুরনো কাঠের চামচ দিয়ে ফুটন্ত তরল নাড়ছিল, বাড়ির তৈরি খাবারের আরামদায়ক সুগন্ধ ধীরে ধীরে রান্নাঘরে ভরে গেল। সেগুলো যান্ত্রিক আর স্বয়ংক্রিয় নড়াচড়া ছিল, যা এত দীর্ঘ সময় ধরে একা রান্না করা ব্যক্তির ছিল যে সে এখন এই বিষয়ে ভাবত না যে সে কি করছে। যখন স্যুপ তৈরি হয়ে গেল, তখন সে নিজের জন্য এক গভীর বাটি পরিবেশন করল আর নিজের পায়ের ওজন অবশেষে সরানোর স্বস্তির এক ধীর আর্তনাদ সহ খসখসে কাঠের টেবিলে বসে পড়ল। যখন সে খাওয়া শেষ করল, তখন সে সেই ছোট গাঢ় রঙের কাঠের সিন্দুক পর্যন্ত গেল, যা ঘরের দেওয়ালে ঠেস দিয়ে রাখা ছিল। সে ভারী ঢাকনা খুলল আর তার মধ্যে থেকে দুটো কম্বল বের করল। সে একটাকে চিমনির কাছে জরাজীর্ণ তক্তা মেঝের উপর ছড়িয়ে দিল, অন্যটাকে সে কয়েকবার ভাঁজ করল যাতে সেটা একটা অস্থায়ী বালিশের কাজ করতে পারে, আর নিজেকে সেখানে শুইয়ে দিল। তার পুরো শরীর সেই অস্বস্তিকর আর অনুপযুক্ত অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করছিল, যা 8 মাসের গর্ভবতী মহিলার জন্য ছিল। প্রিয়া সেখানে চোখ খোলা রেখে শুয়ে রইল, ছাদের দিকে তাকিয়েছিল যা নাচতে থাকা ছায়ায় ভরা ছিল। তার বাড়ির ভেতরে এক অদ্ভুত লোক, এক পুরোপুরি অচেনা লোক পাশের ঘরে ঘুমোচ্ছে, যে তার থেকে শুধু এক পাতলা পুরনো কাঠের দরজা দিয়ে আলাদা ছিল। এক লোক যে নিজের রাজকীয় জামাকাপড় আর বিশুদ্ধ জাতের ঘোড়া দিয়ে স্পষ্টরূপে কোনো ধনী শক্তিশালী ব্যক্তি ছিল, যাকে যা কিছু সে চাইত যখনই সে চাইত পাওয়ার অভ্যাস ছিল। আর যদি সে রাতের বেলা জেগে যেত, তবে কি হতো? আর যদি সে সেই ঘরে ঢুকে আসত যেখানে সে অরক্ষিত আর অসহায় ছিল, আর যদি সে একা আর গর্ভবতী মহিলার তার অবস্থার সুযোগ নেবার চেষ্টা করত, যার রক্ষা করার কেউ নেই, যদি সে চিৎকার করত, তবে তার সাহায্যের জন্য কেউ আসত না। প্রিয়া পুরুষদের হৃদয়ে থাকা নিষ্ঠুরতাকে খুব ভালোভাবে জানত। বিশাল তাকে বিয়ের 2 অন্তহীন বছরের সময় সেই নিষ্ঠুর আর অবিস্মরণীয় শিক্ষা দিয়েছিল, যাতে তার সাথে এক বস্তুর মতো, এক সম্পত্তির মতো, এক মানুষের চেয়ে কম মতো ব্যবহার করা হয়েছিল, যে শুধু এক হৃদয় আর বিবেকহীন স্বামীর ইচ্ছা আর খেয়ালের সেবার জন্য বিদ্যমান ছিল। সে সবচেয়ে খারাপভাবে শিখেছিল যে সে পুরুষদের বিশ্বাস করতে পারত না, যে তারা সহজে মিথ্যে বলতো, যে তারা ভালোবাসার প্রতিশ্রুতি দিত আর ব্যথা দিত। আর এখন তার বিছানায় এক অচেনা লোক ছিল, এক লোক যাকে সে চিনত না, যার গল্প সে জানত না, যার উদ্দেশ্য পুরোপুরি এক রহস্য ছিল আর সম্ভাব্য রূপে বিপজ্জনক ছিল। আমি ঘুমোতে পারি না, প্রিয়া নিজেকে বলল। আমি ঘুমাবো না, আমাকে সারা রাত জেগে থাকতে হবে, সজাগ, ঘর থেকে আসা যে কোনো অদ্ভুত শব্দের প্রতি সতর্ক। যদি সে আমার সাথে কিছু করার চেষ্টা করে, তবে প্রতিক্রিয়া জানানোর জন্য প্রস্তুত। আমি ভোর হওয়া পর্যন্ত নিজের চোখ খোলা রাখব, কিন্তু মানুষের শরীরের সীমা থাকে, যা সবচেয়ে শক্তিশালী ইচ্ছা শক্তিও পার করতে পারে না। প্রিয়া সেখানে ঘরের ঠান্ডা কঠোর মেঝেতে ঘুমিয়ে পড়ল, পাতলা কম্বলে মোড়া অবস্থায়, যা কষ্টে গরম করছিল। তার এক হাত সুরক্ষামূলকভাবে পেটের ওপর রাখা ছিল, এমনকি অচেতনেও এটা এক চিৎকার ছিল, যা তাকে সেই স্বপ্নহীন ঘুম থেকে নিষ্ঠুরভাবে জাগিয়ে দিল। এক উঁচু, তীক্ষ্ণ, বিশুদ্ধ ব্যথা আর যন্ত্রণায় ভরা পুরুষের চিৎকার, যা ভোরের জমে যাওয়া নিস্তব্ধতাকে কেটে দিল। প্রিয়া এত জোরে চমকে উঠল যে তার পুরো শরীর কেঁপে উঠল। বুক খাঁচার ভেতরে সেই মাদি ধরপড়ানির সাথে ফাটছিল, যা তাকে প্রায় দম বন্ধ করে দিল। শ্বাস গলায় আটকে ছিল। সে মেঝে থেকে টলতে টলতে আর পুরোপুরি বিভ্রান্ত হয়ে উঠল। সে যত জলদি হতে পারত ঘরের দিকে হামাগুড়ি দিয়ে গেল আর দরজাকে জোরে খুলল, যার ফলে সেটা এক ধপার শব্দের সাথে দেওয়ালে ধাক্কা খেল। ভোরের দুর্বল আলো, যা বাইরে আকাশকে পরিষ্কার করতে শুরু করেছিল, ঘরের ছোট ধুলোবালি মাখা জানলা দিয়ে ভেতরে আসছিল, সেই দৃশ্যকে আলোকিত করছিল, যা সেখানে তার অপেক্ষা করছিল।
লোকটা বিছানায় বসেছিল, পিঠ সামনের দিকে ঝোঁকানো ছিল, দু হাতে মাথা এত জোরে চেপে ধরেছিল যে তার আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গিয়েছিল। চেহারা ব্যথা আর পূর্ণ বিভ্রান্তির মুখোশে মোচড়ানো ছিল, যা প্রিয়ার পেটকে অনৈচ্ছিক করুণায় মুচড়ে দিল। যখন সে দরজা খোলা শব্দ শুনল আর তাকে দেখার জন্য মাথা ঘোরালো, তখন প্রিয়া সেই সবুজ চোখগুলোকে দেখল, যা উদীয়মান সকালের দুর্বল আলোতে আরও বেশি উজ্জ্বল আর তীব্র ছিল। ঘাবড়ে গিয়ে বড় বড় হয়ে খোলা ছিল, হারিয়ে যাওয়া ছিল। এক আহত আর ঘেরা পশুর মতো ভয় পাওয়া ছিল যে বুঝছিল না কি হচ্ছে। এক খুব দীর্ঘ মুহূর্তের জন্য তারা শুধু এক ভারী নিস্তব্ধতায় একে অপরকে দেখতে থাকল। সে দরজার চৌকাঠে দাঁড়িয়েছিল, হাত এখনও ফ্রেমে ছিল, আর শ্বাস দ্রুত ছিল। সে বিছানায় বসেছিল, মাথা ধরেছিল যেন সেটা ফেটে যাবে। তারপর তার গলা কর্কশ ভাঙা এক হাহাকার করা মিনতিতে ভরা হয়ে বেরোল, যা ঠান্ডা বাতাসে প্রতিটি শব্দকে কাঁপিয়ে দিল। কোথায়? আমি কোথায়? আমার কি হয়েছে? তুমি কে? প্রিয়া ঘরের ভেতরে এক সাবধান পা রাখল, এখনও এক নিরাপদ দূরত্ব বজায় রাখল, কিন্তু এক কোমল আর শান্ত গলায় কথা বলল, যা তার ভেতরের কোনো দয়ালু জায়গা থেকে আসছিল, যাকে বিশালও পুরোপুরি ধ্বংস করতে পারেনি। আমার নাম প্রিয়া। আমি আপনাকে কাল সকালে জঙ্গলে পড়ে থাকা অবস্থায় পেয়েছিলাম। জনাব, আপনি ঘোড়া থেকে খুব বাজেভাবে পড়ে গিয়েছিলেন। আমি আপনাকে আমার বাড়ি নিয়ে এসেছি আর আপনার ক্ষতের চিকিৎসা করেছি। আপনার ঘোড়ারও পায়ে চোট লেগেছিল, কিন্তু এখন সে ঠিক আছে। আমি তার চিকিৎসা করেছি আর সে বাড়ির পাশের আস্তাবলে আরাম করছে, খাওয়ানো হয়েছে আর নিরাপদ আছে। সে এক মুহূর্ত থামল, তার চেহারা পর্যবেক্ষণ করল, চেনা বা বোঝার ইঙ্গিত খুঁজছিল, কিন্তু যা কিছু সে দেখল তা আরও গভীর বিভ্রান্তি। আর তারপর সে এমন কিছু বলল যা প্রিয়ার শিরায় রক্ত জমিয়ে দিল। কোন ঘোড়া? তুমি কোন ঘোড়ার কথা বলছো? আমার কাছে নেই। কিন্তু তার বাক্য মাঝপথেই মরে গেল। সবুজ চোখ আরও বেশি বড় হয়ে গেল, যখন তার মাথায় কিছু ভয়ানক প্রকাশ পাচ্ছিল। তারপরে যে নিস্তব্ধতা এলো তা এত ভারী আর ঘন ছিল যে মনে হচ্ছিল যে সেটা ছোট ঘরের সমস্ত অক্সিজেন শুষে নিয়েছে, যার ফলে তারা দুজনেই নিজেদের আটকে রাখা শ্বাসে দম বন্ধ হচ্ছিল। প্রিয়া নিজের পিঠে এক আলাদা ঠান্ডা অনুভব করল, এক ঠান্ডা যার সকালের জমে যাওয়া ঠান্ডার সাথে কোনো সম্পর্ক ছিল না, বরং যা হচ্ছিল তার ধীর আর ভয়ানক বোঝার সাথে ছিল। সে এক পা আরও কাছে এলো, তার অম্বর চোখ সেই পৌরুষদীপ্ত চেহারায় আটকে ছিল, যা এখন মোমবাতির মোমের মতো ফ্যাকাশে ছিল, আর সেই প্রশ্ন করল যার উত্তর সে আগেই জানত যে সে আশা করছিল না। জনাব, আপনার নাম কি? এবং সে তাকে সেই খুব সাধারণ প্রশ্নে পুরোপুরি জমে যেতে দেখল। সে অনেক মুহূর্ত পর্যন্ত নিশ্চল রইল, যা অনন্তকাল পর্যন্ত দীর্ঘায়িত হল। যখন সে স্মৃতির কোনো কোণ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করল, যাতে সমস্ত মৌলিক প্রশ্নের পরিষ্কার উত্তর থাকা উচিত ছিল, কিন্তু সেখানে কিছুই ছিল না, শুধু এক কালো আর ভয়াবহ শূন্যতা ছিল। তারপর ধীর নড়াচড়ার সাথে, যা তার প্রতিটি পেশিতে ব্যথা করছে বলে মনে হচ্ছিল, সে আবার দুহাত নিজের মাথায় রাখল। তার লম্বা আঙুলগুলো ঘামে লেপ্টে থাকা অগোছালো বাদামি চুলে দেবে গেল আর ফিসফিস করল, আমি জানি না। তার গলা ভাঙা, অরক্ষিত ছিল, এক অভ্যন্তরীণ ভয়ে ভরা ছিল, যা ভরের বাতাসকে ঘন আর দম বন্ধ করা বানিয়ে দিল। আমি জানি না যে আমি কে। আমার কিছু মনে নেই, আমার কিছুই মনে নেই, কিছুই না। আমার নাম প্রিয়া। সে নিজের গলা এখন আরও বেশি কোমল করতে করতে পুনরাবৃত্তি করল, বিছানার একধারে অত্যন্ত সাবধানতার সাথে বসতে বসতে, কিন্তু এক সম্মানজনক দূরত্ব বজায় রাখল, কারণ নিজের নিরাপত্তাহীনতাতেও সে এখনও একজন অচেনা লোক ছিল, আর সে এক একা মহিলা ছিল। আমার মনে হয় যে চোট আপনার কাল লেগেছে তা থেকে আপনার স্মৃতিশক্তি চলে গেছে জনাব। এমন হতে পারে, মাথায় খুব জোরে লাগার কারণে। আমি এমন লোকেদের গল্প শুনেছি যাদের সাথে এমনটা হয়েছে। সে কিছুক্ষণ তার বিধ্বস্ত চেহারা পর্যবেক্ষণ করল, এর আগে যে সত্যিকারের চিন্তায় ভরা কোমলতার সাথে জিজ্ঞেস করল, আপনার কি নিজের জীবনের কিছুই মনে নেই? আপনি কোথা থেকে আসছিলেন? আপনি কোথায় যাচ্ছিলেন? আপনি সেই জঙ্গলে একা কিভাবে পৌঁছালেন? সে ধীরে ধীরে মাথায় একদিক থেকে অন্যদিকে নাড়ল। আমার কিছু মনে নেই, সে ফিসফিস করল, এবং তারপর সেই অসম্ভব মুহূর্তের অসহ্য আবেগপূর্ণ চাপকে ভাঙতে ভাঙতে প্রায় হাস্যকর বিদ্রূপের সাথে তার পেটে জোরদার আর দীর্ঘ গুড়গুড় শব্দ হলো। এত জোরে ক্ষুধার্ত ছিল যে শব্দ পুরো ঘরে গজে উঠল, যার ফলে তারা দুজনেই আশ্চর্যচকিত হয়ে পলক ফেলল। প্রিয়া নিজেকে আটকাতে পারল না আর বলল, আপনি খিদের জ্বালায় মরে যাচ্ছেন হয়তো।
বিছানা থেকে কষ্টে উঠতে উঠতে এক হাত দিয়ে গদি সাহারা দিতে দিতে আর অন্য হাত দিয়ে নিজের পেট ধরে, আসুন আমি আপনার জন্য স্যুপ গরম করি, আপনি কি হাঁটতে পারবেন নাকি আপনার সাহায্য লাগবে? সে প্রথমে নিজের কাঁপতে থাকা পাগুলো চেষ্টা করল, নিজের খালি পা ঠান্ডা মেঝেতে রাখল আর এক দৃশ্যমান প্রচেষ্টার সাথে নিজেকে ওপরে ঠেলল, যার ফলে তার পট্টি বাঁধা পাঁজরে ব্যথার ধীর আর্তনাদ বেরোল। সে নিজেই দাঁড়াতে সক্ষম হল টলতে টলতে, কিন্তু সোজা আর প্রিয়ার পেছনে ছোট রান্নাঘর পর্যন্ত গেল। প্রিয়া তাকে খসখসে কাঠের টেবিলে বসালো, জলদি করে বেঁচে যাওয়া স্যুপ গরম করল আর তাকে এক বড় ফুটন্ত বাটি পরিবেশন করল, যা সে এক চামচের সাথে তার সামনে রাখল। সে সেই সাধারণ খাবারকে এমনভাবে দেখল যেন সেটা রাজার ভোজ হয়। সে কাঁপতে থাকা হাতে চামচ ধরল আর প্রায় পশুর মতো লালসার সাথে খাওয়া শুরু করে দিল, দ্রুত আর হাহাকার করা, চামচ ভরে না চিবিয়ে প্রায় গিলে ফেলতে ফেলতে, যেন সে দিন বা সপ্তাহ ধরে খায়নি। যখন সে 2 মিনিটেরও কম সময়ে প্রথম বাটি শেষ করল, তখন সে এক না লুকোনো আশার সাথে পাত্রের দিকে তাকালো, আর প্রিয়া না চাইতেই তাকে আরও পরিবেশন করে দিল। সেই বড় আর মজবুত লোকটাকে দেখে অবাক ছিল যে তার সামনে এত অরক্ষিত আর নির্ভর হয়ে গিয়েছিল। সে একই খিদে আর তাড়াহুড়োর সাথে দ্বিতীয় বাটি খেল, আর যখন সে শেষ করল তখনই সে সন্তুষ্টি আর স্বস্তির গভীর দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে আবার হেলান দিল, যার ফলে তার চওড়া কাঁধ প্রথমবার আরাম পেল যখন থেকে সে জেগেছিল। সে প্রিয়াকে এক সত্যিকারের কৃতজ্ঞতার সাথে দেখল, যা সেই প্রভাবশালী সবুজ চোখে জ্বলজ্বল করছিল, যা ভুলে যাওয়ার সাগরে তার একমাত্র চেনার যোগ্য বৈশিষ্ট্য ছিল। ধন্যবাদ, সে এক মর্মস্পর্শী সততার সাথে বলল। আমাকে বাঁচানোর জন্য, আমাকে নিজের বাড়িতে আনার জন্য, আমার দেখাশোনা করার জন্য। যখন আপনি আমাকে সেই জঙ্গলে মরার জন্য ফেলে আসতে পারতেন, আর কেউ জানতেও পারত না। প্রিয়া শুধু চুপচাপ মাথা নাড়ল, আর তারপর সে নিজের গভীর গলায় এক দৃঢ় সংকল্প যোগ করল। আমি কি স্মৃতিশক্তি ফিরে আসা পর্যন্ত এখানে থাকতে পারি? সে স্পষ্টরূপে সংকোচ করল, নিজের নিচের ঠোঁট কামড়াতে কামড়াতে, যখন সে মৌলিক মানবতার বিরুদ্ধে বিপদের মূল্যায়ন করল। অবশেষে সে ধীরে ধীরে মাথা নাড়ল। আপনি থাকতে পারেন, হ্যাঁ, কিন্তু আমাকে আমার বাড়ির ভেতরে সম্মান চাই, এটা পরিষ্কার। আপনি মেঝেতে ঘুমোবেন, আমি আমার ঘরে, আর আপনি এখানে থাকার সময় আমার কাজে সাহায্য করবেন, আর আমি ততক্ষণ আপনার ক্ষতের চিকিৎসা করব যতক্ষণ আপনি ঠিক না হয়ে যান। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সবুজ চোখ কিছু এমন জিনিসে আলোকিত হল যাকে সে এক উদ্দেশ্য, এক কাজ, কিছু করার জন্য স্বস্তি হিসেবে বুঝল। এটা ছাড়া যে সে সেই ভয়াবহ শূন্যতার ব্যাপারে ভাবতে ভাবতে বসে থাকুক যেখানে তার স্মৃতিগুলো থাকার কথা ছিল। কিন্তু তখনই তার চোখ অনৈচ্ছিক রূপে প্রিয়ার বড় পেটের ওপর নিচে গেল, যা জরাজীর্ণ পোশাকের নিচে ছিল। আর প্রশ্ন তাকে আটকানোর আগেই বেরিয়ে এলো, সত্যিকারের কৌতূহলে ভরা। আপনার স্বামী, সে কোথায়? আমি দেখছি যে আপনি গর্ভবতী, কিন্তু যখন থেকে আমি জেগেছি আমি এখানে কোনো পুরুষ দেখিনি। রান্নাঘরের বাতাস সঙ্গে সঙ্গে ঠান্ডা আর গলানো কাঁচের মতো ভারী হয়ে গেল। প্রিয়া হঠাৎ নিজের চেহারা একপাশে ঘোরালো। তার চোয়াল এত জোরে শক্ত হল যে সে তার চামড়ার নিজের পেশিগুলোকে লাফাতে দেখতে পাচ্ছিল। তার অম্বর, চোখ কঠোর আর আসল অম্বরের মতো ঠান্ডা হয়ে গেল। আমি এ বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই না, সে এক ধীর কিন্তু দৃঢ় গলায় বলল, যাতে তর্ক বা জোর দেওয়ার জন্য কোনো জায়গা ছিল না। আমার ব্যক্তিগত জীবন আপনার কাজ নয় জনাব, যার কোনো নাম নেই, বুঝেছেন? সে তার কঠোরতায় সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল, এক সম্মানজনক বোঝার সাথে মাথা নাড়ল, কিন্তু সে তাকে সেই তীব্র সবুজ চোখ দিয়ে দেখা বন্ধ করতে পারল না, যা অনেক কিছু দেখছে বলে মনে হচ্ছিল। তার কঠোরতার পেছনে লুকিয়ে থাকা ব্যথা, সেই গভীর ক্ষত, যাকে সে অদৃশ্য দাগের মতো নিয়ে ঘুরছিল। সেই একাকিত্ব যা তার থেকে প্রায় স্পষ্ট ঢেউয়ে বেরোচ্ছিল তার শব্দ দেখানোর পুরো দৃঢ়তা সত্ত্বেও। আর যত বেশি সে তাকে দেখছিল তত বেশি সে নিজের খালি বুকে কিছু অদ্ভুত জিনিস অনুভব করছিল, যেখানে তার স্মৃতি থাকার কথা ছিল। সেই ছোট মহিলার শান্ত শক্তির জন্য প্রশংসা, এক পূর্ণ অচেনা মানুষকে বাঁচানোর জন্য সম্মান, এমনকি এত অরক্ষিত হওয়ার পরেও, আর কিছু আরও গভীর, যার জন্য তার কাছে শব্দ ছিল না, কারণ তার মনে ছিল না যে কি সে কখনো এমন আগে অনুভব করেছিল। তার মাথায় ক্রমাগত আর নিষ্ঠুর ব্যথার সাথে দপদপ করছিল, যা তার চোখের পেছনে দপদপ করছিল। সে কে ছিল? সে নিজের নামও কেন মনে করতে পারছিল না। প্রিয়া সেই পৌরসদীপ্ত চেহারায় প্রতিফলিত যন্ত্রণা দেখল, আর নিজের পুরো ইচ্ছা এবং সমস্ত সাবধানে তৈরি করা সুরক্ষার বিরুদ্ধে হৃদয়কে সত্যিকারের করুণায় সংকুচিত হতে অনুভব করল। আমি তোমার জন্য পরিষ্কার কাপড় আনছি,
সে অনৈচ্ছিক দয়ায় নিজের গলা নরম করতে করতে বলল, আমার কাছে এখনও আমার বাবার কাপড় আছে। তার মৃত্যু 6 মাস আগে হয়েছিল, কিন্তু আমি সবকিছু রেখেছিলাম, কারণ আমি এখনও পর্যন্ত সেগুলো ফেলে দিতে পারিনি। সে ঘরের কোণে রাখা পুরনো কাঠের সিন্দুক পর্যন্ত গেল আর তার মধ্য থেকে এক সাধারণ লিনেনের শার্ট, সুতির প্যান্ট, বাদামি পশমের মোটা মোজা বের করল। সে সেগুলো তাকে ধরিয়ে দিল আর এক দৃঢ়তার সাথে বলল, যা অবাধ্যতা স্বীকার করেনি। আজ থেকে তুমি এই কম্বলগুলোর সাথে ঘরের মেঝেতে ঘুমোবে, এটা পরিষ্কার। সে কাপড় নিল আর মাথা নাড়ল। যখন সে বলছিল, তার চোখ ছোট ঘরে ঘুরল আর এক কোণে থামল, যেখানে এক কাঠের দোলনা আধা তৈরি ছিল। টুকরোগুলো এখনও আলাদা ছিল, যা লাগানো এবং কোনো কাজের জিনিসে বদলানো বাকি ছিল। সেই বিষয়ে কিছু বলল না, কিন্তু সেই অসম্পূর্ণ দোলনায় কিছু এমন ছিল যা তার বুককে এক স্পষ্ট এবং গভীরভাবে বিরক্তিকর উপায়ে সংকুচিত করে দিল, যা সে বুঝতে পারল না। প্রিয়া তার দৃষ্টি দোলনায় দেখল আর লজ্জায় গালে জ্বালা অনুভব করল, যা এক ভারী বিষাদের সাথে মিশ্রিত ছিল। সে কোনো ব্যাখ্যা দিল না, কারণ তার কাউকে উত্তর দেওয়ার প্রয়োজন ছিল না, এবং বিশেষ করে এক স্মৃতিহীন অচেনা লোককে, যে তার আগেই খুব জটিল জীবনে কোথাও থেকে চলে এসেছিল। কাপড় পরে নাও, ঘরে নিজের জায়গা ঠিক করো আর ঘুমিয়ে পড়ো, সে এক ক্লান্ত গলায় আদেশ দিল, যা যে কোনো উচিত মানবিক সীমার বাইরে ক্লান্তিকে প্রকাশ করল। প্রায় আবার ভোর হয়ে গেছে, কিন্তু দিন শুরু হওয়ার আগে আমরা কয়েক ঘন্টা আরাম করতে পারি। সে বিনা প্রশ্নে আজ্ঞা মানল, ঘরে গেল আর মেঝেতে কম্বল পাততে লাগল। যখন প্রিয়া ধীরে ধীরে ঘরের দিকে চলল, আর এক কাঁপতে থাকা দীর্ঘশ্বাসের সাথে দরজা বন্ধ করে দিল। সে বিছানায় শুয়ে পড়ল, যা এখনও তার শরীরের উষ্ণতা বজায় রেখেছিল, আর নিজের হাত পেটে রাখল। আমি কি করলাম? আমি এক অচেনা লোককে বাড়ির ভিতরে কেন আনলাম? এখন কি হতে চলেছে? কিন্তু কোনো উত্তর ছিল না, শুধু ভোরের ভারী নিস্তব্ধতা, যা অবশেষে দুই একা আর ভামা হৃদয়ের ওপর ছেয়ে গেল, যাদের ভাগ্য এখনই একে অপরের বিরুদ্ধে এক অসম্ভব, অপ্রত্যাশিত আর সম্ভাব্যরূপে বিপজ্জনক উপায় ছুড়ে দিয়েছিল। পরের সকাল এক তীব্র ঠান্ডার সাথে এলো, যা শ্বাসকে ঠান্ডা বাতাসে সাদা ধোঁয়ায় বদলে দিল। প্রিয়া তাড়াতাড়ি উঠল আর লোকটাকে আগেই রান্নাঘরে দাঁড়ানো পেল, নিজের বাবার কাপড় পরা অবস্থায়, যা তার চওড়া কাঁধে আঁটসাঁট ছিল, কিন্তু তার ফিট হয়েছিল। এসো, সে শুধু বলল, তাকে নিজের পেছনে আসার ইশারা করল। আমি তোমাকে তোমার ঘোড়া আবার দেখাতে চাই, হয়তো এটা তোমাকে কিছু মনে করতে সাহায্য করবে। সে মাথা নাড়ল আর তার পেছনে আস্তাবলের দিকে হাঁটতে লাগল। প্রতিটি পদক্ষেপ স্পষ্টরূপে বেদনাদায়ক ছিল। হাত পট্টি বাঁধা পাঁজর ধরেছিল, যা প্রতিটি নড়াচড়ার সাথে এখনও দপদপ করছিল। প্রিয়াকে কয়েকবার গতি কমাতে হলো, যাতে সে তার সাথে চলতে পারে, স্পষ্টরূপে দেখতে দেখতে যে সেই আহত শরীর এখনও ঠিক হওয়ার এবং হারিয়ে যাওয়া শক্তি ফিরে পাওয়ার জন্য হাহাকার করা সংগ্রাম করছিল। যখন তারা ছাল ওঠা লাল কাঠের রাস্তা বলে পৌঁছাল আর ক্যাচ করা দরজা খুলল, তখন রাজকীয় বাদামি রঙের ঘোড়া সঙ্গে সঙ্গে মাথা ঘোরালো আর কিছু অসাধারণ হলো। প্রাণীটা জোরে আর তীক্ষ্ণভাবে চিহি শব্দ করল, বিশুদ্ধ চেনা আর সত্যিকারের খুশির আওয়াজ, আর নিজের মালিকের দিকে দৃশ্যমান মিনতির সাথে এগোতে শুরু করল। পট্টি বাঁধা পা সত্ত্বেও লোকটা আস্তাবলের প্রবেশদ্বারে পুরোপুরি জমে গেল। সবুজ চোখ খুলে গেল, যখন তার খালি স্মৃতির গভীর তলে কিছু নড়ে উঠল। বিজলি! সে হঠাৎ ফিসফিস করল, গলা আশ্চর্য আর বিভ্রান্তির মিশ্রণে ভরা ছিল। এর নাম বিজলি? শব্দ তার মুখ থেকে বেরিয়ে এলো। এর আগে যে সে সেগুলো ভাবতে পারত, কোনো গভীর জায়গা থেকে এসেছিল, যেখানে স্মৃতিগুলো লুকিয়ে থাকত, খোঁজার এবং আলোতে ফিরে আসার অপেক্ষা করছিল। ঘোড়াটা নিজের মালিকের বুকে নিজের বড় আর কোমল নাক ঠেকিয়ে দিল, এক কোমলতার সাথে যা বছরের সঙ্গ আর গভীর পারস্পরিক বিশ্বাসের কথা বলল। সে নিজের কাঁপতে থাকা হাত তুলল আর প্রাণীর শক্ত ঘাড়ে হাত বোলাল। আঙুলগুলো স্বয়ংক্রিয় প্যাটার্নে নড়ছিল, যা তার শরীর মনে রেখেছিল, যদিও তার মন মনে রাখেনি। আমি তার নাম জানি। সে সবুজ চোখে এক হাহাকার করা আশার সাথে প্রিয়াকে দেখতে দেখতে পুনরাবৃত্তি করল। এর মানে হলো যে আমার মনে পড়ছে, তাই না? তারা কয়েক মিনিটের জন্য নিস্তব্ধতায় সেখানে দাঁড়িয়ে রইল। সে বিজলির সাথে ধীর গলায় ফিসফিস করতে থাকল। ঘোড়া বিশুদ্ধ স্নেহের ইশারায় নিজের মাথা তার কাঁধে ঠেকিয়ে রাখল। অবশেষে সে প্রাণী থেকে দূরে সরে এলো আর নিজের গলায় দৃঢ় সংকল্পের সাথে প্রিয়ার দিকে ফিরল। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি আমাকে বাঁচিয়েছেন যখন আপনি আমাকে মরার জন্য ফেলে দিতে পারতেন। আমাকে এখানে থাকাকালীন বদলা শোধ করতে দিন।
প্রিয়া সংকোচ করল, নিজের ঠোঁট কামড়াতে কামড়াতে তার আহত শরীরের মূল্যায়ন করছিল। কিন্তু সত্যিটা এই ছিল যে তার হাহাকার করা রূপে সাহায্যের প্রয়োজন ছিল। আজ আপনি খামারে জিনিসপত্র গুছিয়ে রাখতে পারেন। সে সেই জায়গার বিশৃঙ্খলার দিকে ইশারা করতে করতে বলল, আপনি কি আমার জন্য বীজ আলাদা করতে পারেন? সে মাথা নাড়ল, আর তৃতীয় দিন অবশেষে সব কিছু গুছিয়ে দিল। তারপর অনেক ভালো বোধ করতে করতে সে ভারী কুড়ুল নিল আর কাঠের গুঁড়ি পর্যন্ত গেল। প্রিয়া জানলা দিয়ে দেখল যখন সে আলু ধুচ্ছিল, তাকে কুড়ুল তুলতে দেখল। তার বাহু প্রচেষ্টা আর ব্যথায় কাঁপছিল। অক্টোবরের তীব্র ঠান্ডা সত্ত্বেও ঘাম তার চেহারা দিয়ে গড়িয়ে পড়ছিল, আর সে প্রায়ই নিজের পাঁজর ধরার এবং গভীর শ্বাস নেওয়ার জন্য থামত, যখন ব্যথা পুরোপুরি উপেক্ষা করার জন্য খুব অসহ্য হয়ে যেত। রাতে যখন সে কাটা কাঠের এক বড় স্তূপের সাথে ভেতরে ফিরল, তখন প্রিয়া তাকে টেবিলে বসালো আর কোমল আর সাবধান হাতে তার ক্ষতের চিকিৎসা করল। সে সেই কাটা দাগগুলো পরিষ্কার করল, যা ভালোভাবে শুকিয়ে গিয়েছিল। সে নোংরা পট্টিগুলোকে পরিষ্কার পট্টি দিয়ে বদলালো, যার মধ্যে ঔষধি লতাপাতার গন্ধ আসছিল। সে এক মলম লাগালো, যা জ্বলত কিন্তু ক্ষত সারাতে সাহায্য করত। তার আঙুলগুলো নির্ভুলতার সাথে কাজ করছিল যখন সে চুপচাপ তাকে দেখছিল। সেই নাজুক আর মনোযোগী চেহারা পর্যবেক্ষণ করছিল। তার খালি বুকে কিছু অদ্ভুত বাড়ছিল, কৃতজ্ঞতা, হ্যাঁ, কিন্তু কিছু আরও গভীর আর অনির্দিষ্ট, যার কোনো নাম ছিল না। ধন্যবাদ, সে ফিসফিস করল যখন সে শেষ করল, আর প্রিয়া শুধু দ্রুত দূরে সরতে সরতে মাথা নাড়ল, যেন তার স্পর্শ পট্টি আর সেই সম্মানজনক দূরত্ব থেকেও জ্বলে, যাকে তারা সবসময় বজায় রাখত। পঞ্চম দিন প্রিয়া তাকে পাশ দিয়ে বয়ে যাওয়া নদী পর্যন্ত নিয়ে গেল, এক স্বচ্ছ পরিষ্কার জলের স্রোত যা শরতের দুর্বল সূর্যের নিচে চকচক করছিল। আপনি এখানে স্নান করতে পারেন, কিন্তু শীতে আমরা এখান থেকে জল নিই, সেটা গরম করি আর বাড়ির পেছনে স্নান করি। সে গভীর একটা অংশের দিকে ইশারা করে বলল, যেখানে জল উঁচু গাছ দিয়ে ঘেরা একটা প্রাকৃতিক পুকুর তৈরি করেছে। জল এখন হাড় হিম করা, কিন্তু এটা পরিষ্কার আর নিরাপদ। আমি সাবান আর একটা তোয়ালে ওই পাথরের ওপর রেখে দেব। যাওয়ার আগে সে পিছনে না ঘুরেই বলল, আমি আপনার কাপড় ধুয়ে দিয়েছি, আর ওগুলো বাড়ির কাছে কাপড় শুকোনোর দড়িতে টাঙিয়ে দিয়েছি। ওগুলো পরার জন্য খুবই ছেঁড়া, কিন্তু আমার মনে হলো আপনি ওগুলো অন্তত পরিষ্কার রাখতে চাইবেন। সে যাওয়ার পর ও স্নান করল আর নিজের কাপড় নেওয়ার জন্য কাপড় শুকোনোর দড়ি পর্যন্ত গেল, সেই কাপড়গুলো যেগুলো ও পরেছিল যখন প্রিয়া ওকে খুঁজে পেয়েছিল। সে ওখানে সেই চমৎকার আর দামি কাপড়, সাদা লিনেনের শার্ট, রূপোর কাজ করা নীল মখমলের জ্যাকেট, যেগুলো এখন ছেঁড়া আর মোটাভাবে মেরামত করা হয়েছে। সে কে ছিল যে এত দামি কাপড় পরে আছে? সে কোথা থেকে এসেছিল? কোনো পরিবার তাকে খুঁজছে হয়তো। এটা মনে করে যে সে মারা গেছে। দিনগুলো এক অদ্ভুত গতিতে কেটে যাচ্ছিল, যার মধ্যে তাদের মাঝে একটা শান্ত রুটিন তৈরি হয়ে গেল। সে ভোর থেকে সন্ধে পর্যন্ত কাঠ কাটত, ছাদ ঠিক করত, বিদ্যুতের দেখাশোনা করত, আর প্রিয়া রান্না করত, কাপড় ধুত, ছোট বাগানের যত্ন নিত। সে তাকে জনাব বলে ডাকত, আর ও তাকে প্রিয়া বলতো। ওরা শুধু দরকারি কথা বলতো, কিন্তু ধীরে ধীরে ওরা একে অপরের উপস্থিতিতে অভ্যস্ত হয়ে গেল। সে তাকে ওই বিশাল পেটের সাথে কাজ করতে দেখত, যা প্রতিটি নড়াচড়াকে এক বাড়তে থাকা যন্ত্রণায় পরিণত করত। সে দেখত যে ও ব্যথার আর্তনাদের সাথে নিজের পিঠ ধরার জন্য কতবার থামত। সে কখনো নালিশ করত না, যদিও সে স্পষ্টভাবে নিজের শক্তির শেষ সীমানায় ছিল, আর এতে ওর ভেতরে এক গভীর শ্রদ্ধাবোধ জাগল, যা ও পুরোপুরি বুঝতে পারল না। শীত হঠাৎ এসে পড়ল, নিজের সাথে তীব্র বাতাস আর সকালের কুয়াশা নিয়ে এলো, যা সবকিছু সাদা বরফে ঢেকে দিল, যা ভোরের দুর্বল সূর্যের নিচে হীরের মতো চকচক করছিল। যেদিন প্রিয়া জঙ্গলে এক পড়ে থাকা মানুষকে পেয়েছিল আর তাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিল, সেদিন থেকে পুরো 2 সপ্তাহ কেটে গেছে। 2 সপ্তাহ, যার মধ্যে সে সুস্থ হয়ে উঠেছিল, তার পেশিতে শক্তি ফিরে এসেছিল, ক্ষত শুকাতে দেখেছিল, কিন্তু নিজের নাম ছাড়া আর কোনো স্মৃতি ফিরে আসেনি। আর ওই 2 সপ্তাহে প্রিয়া গর্ভাবস্থার 9 মাস পূর্ণ করে ফেলেছিল। সে না চাইতেই সব ভারী কাজ নিজে থেকেই সামলে নিয়েছিল, এক স্বাভাবিক কোমলতার সাথে, যা তাকে অবাক করেছিল, কারণ সে বিশালের নিষ্ঠুরতায় অভ্যস্ত ছিল। সে গোলাঘর পুরোপুরি মেরামত করল, পচে যাওয়া তক্তা পাল্টালো, কড়িগুলোকে মজবুত করল, ছাদ ঠিক করল, ওই প্রায় ভেঙে পড়া কাঠামোকে এক শক্ত নির্মাণে বদলে দিল, যা পুরো বছর ধরে চলবে। এক বিশেষ করে ঠান্ডা রাতে যখন বাতাস গাছের মাঝ দিয়ে গর্জন করছিল, যার ফলে কুড়ে ঘরটা অস্থিরভাবে ক্যাচ ক্যাচ করছিল, সে ঘরের মেঝেতে শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না।
সে নিজের চোখ অন্ধকার ছাদের দিকে আটকে রাখল। পাশের ঘরে প্রিয়ার নিঃশ্বাস শুনতে থাকল, যতক্ষণ না তার নজর ঘরের কোণে রাখা ওই খোলা দোলনার ওপর পড়ল। তার ভেতরে কোনো এক রক্ষাকবচ প্রবৃত্তি, যা এক অজানা জায়গা থেকে এসেছিল, ওই অসম্পূর্ণ দোলনাটাকে দেখতে পারল না, যখন বাচ্চা যে কোনো মুহূর্তে জন্মাতে পারে। তাকে না জাগিয়ে সে ধীরে ধীরে উঠল, সব টুকরো নিল আর ওগুলোকে গোলাঘরে নিয়ে গেল। সে একটা তেলের প্রদীপের টিমটিমে আলোয় ঘণ্টার পর ঘণ্টা কাজ করল, টুকরোগুলো ফিট করল, অমসৃণ জায়গাগুলো মসৃণ করল, প্রতিটি জোড়ার মজবুত ভাব সাবধানে পরীক্ষা করল। অবশেষে ভোরের শুরুর দিকে দোলনাটা পুরো হয়ে গিয়েছিল, মজবুত, নিরাপদ, ওই বাচ্চাকে বরণ করার জন্য প্রস্তুত, যে শিগগিরই পৃথিবীতে আসতে চলেছে। বাবা পরের দিন সকালে প্রিয়া দুর্বল সূর্য ওঠার সময় জাগল। সে অত্যন্ত কষ্টে কাপড় পরল, আসবাবপত্রে সাহারা নিল আর পেট ধলে ঘর থেকে বাইরে বেরোল। কিন্তু দরজায় হঠাৎ থেমে গেল। তার মুখে পূর্ণ বিস্ময়ের অভিব্যক্তি ছিল যখন সে ওই কাঠের দোলনাটা দেখল, যা এখন ঘরের কোণে পুরোপুরি জোড়া লাগানো ছিল। ওই মানুষটা নিজের হাতে চায়ের কাপ নিয়ে টেবিলে বসেছিল, আর যখন সে ওর মুখের অভিব্যক্তি দেখল, তখন একটা ছোট আর লাজুক হাসি তার ঠোঁট ছুঁয়ে গেল। এখন বাচ্চার জন্য একটা ছোট জায়গা তৈরি আছে, সে ধীর গলায় বলল, যা ঠান্ডা রাতের বেলা করা ভালো কাজের জন্য এক শান্ত গর্বে ভরা ছিল। প্রিয়া দোলনা থেকে ওর দিকে আর আবার দোলনার দিকে তাকাতে থাকল। নিজের বুকে কিছু একটা মোচড় দেওয়া অনুভব করছিল, কিছু একটা বিপজ্জনক, যা তার এক নামহীন অচেনা লোকের জন্য অনুভব করা উচিত ছিল না। একটা সত্যিকারের হাসি তার মুখ উজ্জ্বল করে দিল, ওই ক্লান্ত আর যন্ত্রণা ক্লিষ্ট চেহারায় প্রাণ ঢেলে দিল। ধন্যবাদ, সে এক খাঁটি আবেগে নিজের গলা ধরে আসা অবস্থায় ফিসফিস করল। ধীরে ধীরে দোলনা পর্যন্ত গেল আর মসৃণ ভালো কাজ করা কাঠের ওপর হাত বুলল। আমার বাবা এটা বানাতে শুরু করেছিলেন উনি চলে যাওয়ার আগে। আমি এটা একা শেষ করতে পারিনি। আমি বাচ্চা জন্মানোর অপেক্ষা করছিলাম, যাতে গ্রামের কারো কাছে সাহায্য চাইতে পারি। সেটাকে কৃতজ্ঞতায় চকচক করতে থাকা অ্যাম্বার রঙের চোখে দেখল। আপনার এটা করার দরকার ছিল না জনাব, কিন্তু এটা করার জন্য ধন্যবাদ। সে ধীরে ধীরে মাথা নাড়ল। সবুজ চোখ ওর ওপর আটকে ছিল, এক তীব্রতার সাথে, যা ওদের মাঝের বাতাসকে ঘন আর ভারী করে দিল। আমি করতে চেয়েছিলাম, সে এক সৎ সরলতার সাথে জবাব দিল। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন প্রিয়া, এটা অন্তত এটুকু যা আমি এখানে থেকে করতে পারি। আর ওই মুহূর্তে, যখন ভোরের দুর্বল আলো জানালা দিয়ে ভেতরে আসছিল, ওই তৈরি দোলনা আর ওই দুটি একলা হৃদয়কে আলোকিত করছিল, কিছু একটা ওদের মাঝে বদলে গেল। কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ, এক শান্ত বন্ধন, যা ওদের মধ্যে কেউ এখনও নাম দেওয়ার সাহস করছিল না, কিন্তু যা এখন পুরোপুরি অস্বীকার বা উপেক্ষা করা সম্ভব ছিল না। এক সপ্তাহ পর, এক শান্ত রাতে, উপত্যকায় বরফ পড়তে শুরু করল। সবকিছু সাদা আর শান্ত চাদরে ঢেকে দিল, যা পৃথিবীর সব শব্দকে দাবিয়ে দিল। সে ঘরের মেঝেতে শুয়েছিল, কম্বলে মোড়া ছিল, যখন ঘর থেকে ব্যথার এক ধীর আর লম্বা আর্তনাদ তাকে হঠাৎ দাঁড় করিয়ে দিল, যার ফলে তার হৃদয় এক ভয়ের সাথে বুকের ভেতর ধরফর করতে লাগল, যা সে বুঝতে পারল না। সে বন্ধ দরজা পর্যন্ত গেল, ভেতর থেকে আসা আর একটা চাপা আর্তনাদ শুনতে পাচ্ছিল। সে নিজের আঙ্গুলের গাঁট দিয়ে পুরনো দরজায় টোকা দিল। আওয়াজ চিন্তিত আর উদ্বিগ্ন বেরোল। প্রিয়া, তুমি কি ঠিক আছো? আমি কি ভেতরে আসতে পারি? এক অনেক লম্বা নীরবতা ছিল, তারপর এবার আর একটা তীব্র আর্তনাদ এলো, আর তারপর ওর গলা দুর্বল আর কাঁপতে কাঁপতে এলো, নীরবতাকে একটা ব্লেডের মতো কেটে দিয়ে। ভেতরে এসো, দয়া করে, বাচ্চা আসছে। সে নিজের স্পষ্টভাবে কাঁপতে থাকা হাত দিয়ে দরজা খুলল, আর প্রিয়াকে বিছানায় বসে থাকতে দেখল। মুখ মোমবাতির মনের মতো ফ্যাকাশে ছিল, ঘামে ভেজা ছিল, যা রগ বেয়ে গুড়িয়ে পড়ছিল। সে নিজের বিশাল পেট দুই হাত দিয়ে শক্ত করে ধরেছিল। রাতের গাউন শরীরের সাথে লেপ্টে ছিল। অ্যাম্বার রঙের চোখ ব্যথার ভয়ে বড় হয়েছিল, এক অভিব্যক্তিতে মেশানো ছিল, যা তার ভেতরে কিছু একটা টুকরো টুকরো করে দিল। আমি জানি না কি করতে হবে, সে ঘরে ঢুকতে ঢুকতে আর মাঝপথে থামতে থামতে বলল, এটা না জেনে যে কোথায় যাবে বা নিজের হাত দিয়ে কি করবে। আমাকে কাউকে ডাকতে হবে। গ্রামে কি কোনো ধাত্রী আছে, কোনো ডাক্তার? আমি তোমাকে এভাবে একা ছাড়তে পারি না। আমি প্রসবের ব্যাপারে কিছুই জানি না। তার গলা উঁচু আর বেশি হতাশাগ্রস্ত হতে থাকল, যখন সে দেখল যে আর একটা সংকোচন ওকে আঘাত করছে, যার ফলে ও আর্তনাদ করছে আর সামনের দিকে ঝুঁকছে। ওই ব্যথার বিরুদ্ধে নিজের চোখ শক্ত করে বন্ধ করে নিচ্ছে, যা কাছাকাছি আর তীব্র ঢেউলে আসছিল। সময় নেই। প্রিয়া সংকোচন অবশেষে কেটে গেলে নিজের শক্ত করে বন্ধ দাঁতের ফাঁক দিয়ে বলতে সফল হলো, যার ফলেও হাঁপাতে আর কাঁপতে থাকল। গ্রাম অনেক দূরে, তুমি কখনো সময়ে পৌঁছাতে পারবে না আর ফিরে আসতে পারবে না এই দ্রুত পড়তে থাকা বরফের মধ্যে।
সে তাকে ওই অ্যাম্বার রঙের চোখে দেখল, যা এখন ব্যথার কান্নায় চকচক করছিল, যা সে আটকানোর জন্য লড়াই করছিল, আর নিজের কাঁপতে থাকা হাত ওর দিকে বাড়িয়ে দিল। তুমি কি আমায় সাহায্য করতে পারবে? আমার তোমার সাহায্যের প্রয়োজন, জনাব, দয়া করে। তার গলা শেষ শব্দে ভেঙে গেল, আর সে সেখানে ওই সব নিরাপত্তাহীনতা আর ভয় দেখল যা সে সপ্তাহ ধরে লুকিয়ে রেখেছিল, হঠাৎ প্রকাশ পাচ্ছে। সে দ্রুত কাছে এলো, ওর হাত নিজের হাতে নিল। এটা অনুভব করতে করতে যে যখন আর একটা সংকোচন এলো, তখন সে অলৌকিক শক্তির সাথে চাপ দিল, যার ফলে ও নিজের বন্ধ দাঁতের ফাঁক দিয়ে ধীর আওয়াজে চেঁচিয়ে উঠল, আমাকে বলো কি করতে হবে। সে নিজের গলা শক্ত করে বলল, এক শান্তি প্রকাশ করার চেষ্টা করছিল যা সে অনুভব করছিল না। আমি সে সব করব যা তুমি বলবে। প্রিয়া তাকে সংকোচনের মাঝে পথ দেখাতে লাগল, যা কাছাকাছি আর হিংস্র হয়ে উঠছিল। আওয়াজ থেমে থেমে বেরোচ্ছিল, কিন্তু এত পরিষ্কার ছিল যে সে বুঝতে পারে। জল গরম করো, অনেক জল আর পরিষ্কার তোয়ালে আনো, যতগুলো তুমি পাও। সে রান্নাঘরের দিকে দৌড়ালো, কাঠের উনুনে হাঁড়ি আর বাসন রাখল, যাকে সে আরও কাঠ দিল, যতক্ষণ না আগুন উঁচু আর ভয়ানক হয়ে গেল। যখন জল গরম হচ্ছিল, সে সিন্ধুকে পাওয়া সব তোয়ালে নিল আর সব কিছু ঘরে নিয়ে গেল, যেখানে প্রিয়া এখন এক পাশ থেকে অন্য পাশে হাঁটছিল, নিজের পেট ধরেছিল আর প্রতি পদক্ষেপে ধীর আওয়াজে আর্তনাদ করছিল। এতে সাহায্য হয়, সে হাঁপাতে হাঁপাতে বোঝালো, যখন সে তাকে বিভ্রান্ত হতে দেখল। হাঁটলে বাচ্চা নিচে নামতে সাহায্য হয়। সে তার পাশে দাঁড়িয়ে রইল, তার সাথে হাঁটতে থাকল, তাকে সাহারা দেবার জন্য নিজের বাহু বাড়িয়ে দিচ্ছিল। প্রতিবার যখন একটা সংকোচন তাকে খাঁটি ব্যথার বিদ্যুতের মতো আঘাত করত, তখন ওর শরীরকে নিজের বিরুদ্ধে হিংস্রভাবে কাঁপতে অনুভব করছিল। ঘণ্টাগুলো এক যন্ত্রণাদায়ক অনন্তকালের মতো কেটে গেল, যার মধ্যে সময় পুরোপুরি থেমে দিয়েছিল। যখন বাইরে বরফ পড়তে থাকল, পৃথিবীকে সাদা আর নীরবতায় ঢাকতে থাকল, প্রিয়া করতে থাকল, চেঁচাতে থাকল, কাঁদতে থাকল। সে তার হাত এত জোরে চাপল যে তার হাড় ব্যথা করতে লাগল, আর সে পুরো সময় তার পাশে রইল। উৎসাহের শব্দ ফিসফিস করতে থাকল, যা তার জানা ছিল না কোথা থেকে বেরোচ্ছে। তুমি শক্তিশালী, সে বলছিল, ওর মুখ থেকে ভেজা আর ঠান্ডা কাপড় দিয়ে ঘাম মুছতে মুছতে। তুমি এটা করতে পারবে প্রিয়া, আমি জানি যে প্রায় হয়ে গেছে। আসলে তার এই ব্যাপারে কিছুই জানা ছিল না। তার জানা ছিল না যে প্রসব কত সময় চলা উচিত বা কিছু ভুল হচ্ছে কিনা, কিন্তু সে তবুও শব্দগুলো বলল, কারণ তাকে কিছু বলতে হতো, যে কোনো কিছু, ওর চোখ থেকে ওই ঘাবড়ে যাওয়া দৃষ্টি সরানোর জন্য। যখন প্রিয়া অবশেষে কর্কশ গলায় বলল যে তার শোয়ার দরকার, কারণ সে এখন আর দাঁড়িয়ে থাকতে পারছে না, তখন সে তাকে বিছানায় আরামদায়ক হতে সাহায্য করল। তার পিঠের পেছনে বালিশ দিল, যাতে তাকে আধবসা রাখা যায়, যেমন সে চেয়েছিল। ওটা আসছে। প্রিয়া হঠাৎ হাঁপালো, তার চোখ খুলে গেল, যখন সে অনুভব করল যে তার ভেতরে কিছু একটা বদলাচ্ছে। এক অসহ্য আর জরুরি চাপ, যাকে এখন আর উপেক্ষা করা সম্ভব ছিল না। ওটা এখন আসছে, আমাকে চাপ দিতে হবে। সে তার হাতকে এক অলৌকিক শক্তির সাথে ধরে নিল, যা তার হাড় মটমট করে দিল, আর সে পুরোপুরি হারিয়ে যাওয়া আর ভীত অবস্থায় ছিল। এটা জানত না যে কি করতে হবে। আমি কি করব? আমাকে বলো কি করব? তার গলা হতাশ বেরোলো যখন ও জোরে চেঁচাতে থাকল, নিজের পুরো শক্তি দিয়ে চাপ দিচ্ছিল। তার মুখ লাল হচ্ছিল, আর তার ঘাড়ের রগ নিষ্ঠুর প্রচেষ্টায় বেরিয়ে আসছিল। ওখানেই থাকো, প্রিয়া বিছানার পায়ার দিকে ইশারা করে হাঁপাতে হাঁপাতে বলতে পারল। যখন মাথা দেখা যাবে তখন বাচ্চাকে ধরে নিও, সাবধানে, আমি খুব সাবধান থাকব। সে ওখানে দাঁড়িয়ে গেল, মাথা থেকে পা পর্যন্ত কাঁপছিল, হাত ছড়ানো ছিল। এটা জানত না যে কি আশা করতে হবে। এক এমন ভগবানের কাছে প্রার্থনা করছিল, যাকে তার মনে ছিল না যে সে বিশ্বাস করে কিনা, যে সব কিছু ঠিক হয়ে যাবে, আর না প্রিয়া আর না বাচ্চা মারা যাবে। সেখানে ওই বরফ শীতল রাতে তার পুরোপুরি অনভিজ্ঞ যত্নের অধীনে প্রিয়া চাপ দিল আর চেঁচালো আর কাঁদল, যা এক পুরো অনন্তকালের যন্ত্রণা বলে মনে হলো। কিছু অসম্ভব মিনিটে কেন্দ্রীভূত, আর তখনই সে ছোট কালো আর ভেজা চুলে ঢাকা মাথাকে ধীরে ধীরে প্রকাশ হতে দেখল। ওটা আসছে, আমি মাথা দেখতে পাচ্ছি, চালিয়ে যাও প্রিয়া, চালিয়ে যাও। সে নিজের গলাও চিনতে পারল না, যে উৎসাহের শব্দ চেঁচিয়ে বলছিল, যখন সে ওই নতুন জীবনকে বরণ করার জন্য নিজের কাঁপতে থাকা হাত বাড়িয়ে দিল, যে পৃথিবীতে প্রবেশ করতে চলেছিল।
আর একটা লম্বা আর যন্ত্রণাদায়ক চাপ, প্রিয়ার আর একটা চিৎকার যা কুঁড়েঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হলো, আর হঠাৎ পুরো মাথা বাইরে ছিল। তারপর দ্রুত ছোট কাঁধ, আর তারপর এক ছোট্ট আর নিখুঁত বাচ্চার পুরো শরীর তার রক্ত আর তরল পদার্থে ঢাকা হাতের তালুতে পিছলে এলো, যা সে খেয়ালও করল না। এক ভয়ানক সেকেন্ডের জন্য বাচ্চা পুরোপুরি শান্ত আর স্থির রইল, আর তার হৃৎস্পন্দন থেমে গেল। কিন্তু তখনই প্রাণীটি নিজের ছোট্ট মুখ খুলল, আর এক উঁচু তীব্র রাগী কান্না শুরু করে দিল, যা ঘর ভরিয়ে দিল, আর পৃথিবীকে ঘোষণা করল যে সে জীবিত আর সুস্থ এসেছে। সে ওখানে দাঁড়িয়ে রইল, ওই ছোট্ট মানুষকে নিজের বড় আর কাঁপতে থাকা হাতে ধরেছিল, শকে আর প্রশংসায় পুরোপুরি অবশ ছিল, যখন চোখের জল তার মুখ দিয়ে গড়িয়ে পড়ছিল, যা সে না দেখল আর না আটকানোর চেষ্টা করল। এটা একটা মেয়ে, সে খাঁটি আবেগে নিজের গলা ধরে আসা অবস্থায় ফিসফিস করল প্রিয়াকে দেখতে দেখতে, যে একই সময় কাঁদছিল আর হাসছিল, নিজের মেয়েকে নেওয়ার জন্য বেপরোয়াভাবে নিজের বাহু বাড়িয়ে দিচ্ছিল। সে বাচ্চাকে সাবধানে তার বুকের উপর রাখল, আর প্রিয়া ওই ছোট্ট প্রাণীকে নিজের জোরে ধরফর করতে থাকা হৃদয়ের সাথে জড়িয়ে ধরল। তার ভেজা চুলের ছোট মাথা বারবার চুমু খেতে থাকল, যখন সে বিনা নিয়ন্ত্রণে কাঁদছিল। অঞ্জলি। প্রিয়া চোখের জল আর হাসির মিশ্রণের মাঝে ফিসফিস করল, তোমার নাম অঞ্জলি, আমার ছোট্ট, আমার মেয়ে, তুমি এসে গেছ, তুমি এখানে, তুমি খুব সুন্দর। সে তাকে ওই অ্যাম্বার রঙের চোখে চকচক করতে থাকা গভীর কৃতজ্ঞতার সাথে দেখল, যা সে নিজের খালি বুকে কিছু নড়তে থাকা অনুভব করল, কিছু বড় আর শক্তিশালী, যার কোনো নাম ছিল না, কিন্তু যা তাকে স্মৃতি ছাড়া জাগার পর প্রথমবার সম্পূর্ণ অনুভব করালো। সে প্রিয়া আর বাচ্চাকে গরম জল আর পরিষ্কার তোয়ালে দিয়ে পরিষ্কার করল। সে রক্তে মাখা চাদরগুলো সিন্ধুকে পাওয়া অন্য পরিষ্কার চাদর দিয়ে বদলে দিল, আর তারপর বিছানার পাশের চেয়ারে বসে পড়ল, শুধু ওদের দেখতে থাকল, যখন প্রিয়া প্রথমবার অঞ্জলিকে বুকের দুধ খাওয়াচ্ছিল। বরফ বাইরে এক শান্ত আর অনন্ত নাচে পড়তে থাকল, কিন্তু ওই বিনম্র কুঁড়েঘরের ভেতরে উষ্ণতা আর জীবন আর কিছু অলৌকিকের মতো হচ্ছিল। সে ওই ক্লান্ত কিন্তু দীপ্তিমান মহিলাকে দেখল, যে ওই ছোট বাচ্চাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরেছিল। সে ছোট প্রাণীর আওয়াজ শুনল যখন সে দুধ খাচ্ছিল, আর হৃদয়কে এত তীব্র আর প্রবলভাবে ভরা অনুভব করল যে সে প্রায় নিঃশ্বাস নিতে পারছিল না। তার কি কোথাও পৃথিবীতে বাচ্চা আছে? কোনো বাচ্চা কি তাকে খুঁজছে? এক বাবাকে ডাকছে যে বাড়ি ফিরে আসছে না? সে আগেও এভাবে একটা বাচ্চাকে ধরেছিল, আর সেই একই রক্ষা কবচ আর ভয়ানক ভালোবাসা অনুভব করেছিল, যা এখন তার প্রতিটা স্মৃতিহীন কোষে হামলা করছে। প্রিয়া অবশেষে পুরোপুরি ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়ল। অঞ্জলি তার বাহুতে নিরাপদে বিশ্রাম করছিল, আর সে পুরনো চেয়ারে বসে রইল, শুধু ওদের প্রদীপের নরম আলয় দেখতে থাকল, যা ওই সঠিক আর পবিত্র দৃশ্যকে আলোকিত করছিল। বরফ শীতল রাত সব কিছু বদলে দিয়েছিল। সে এখন আর শুধু এক অচেনা নামহীন ছিল না, যে এক বিচ্ছিন্ন কুঁড়েঘরে দানে বেঁচেছিল, আর সে এখন আর শুধু ওই মহিলা ছিল না, যে তাকে মনের ভালোত্ব দিয়ে বাঁচিয়েছিল। ব্যথা আর ভয় আর ভাগ করা অলৌকিকের ওই ঘণ্টাগুলোর মাঝে তাদের মধ্যে মৌলিকভাবে কিছু বদলে গিয়েছিল, কিছু এত গভীর যা শব্দে বলা যেত না, কিন্তু যা বাতাসে এক জীবিত হৃদয়ের মতো ধরফর করছিল। সে ধীরে ধীরে নিজের হাত বাড়ালো, আর অঞ্জলির ছোট্ট মাথা অত্যন্ত সাবধানতার সাথে স্পর্শ করল, আঙুলের নিচে নরম চুল অনুভব করল, আর ওই বাচ্চার কাছে এক প্রতিজ্ঞা ফিসফিস করল যে এইমাত্র পৃথিবীতে এসেছে। আমি তোমার আর তোমার মায়ের রক্ষা করব। যতদিন আমি এখানে আছি তোমাদের দুজনের কিছু খারাপ হবে না, আমি দিব্যি খাচ্ছি। আর ওই মুহূর্তে ওই সাহসী মহিলা আর ওই নিখুঁত বাচ্চাকে পুরনো বিছানায় একসাথে ঘুমোতে দেখে তার পুরো নিশ্চয়তার সাথে জানা ছিল যে স্মৃতি ছাড়াই, এটাও না জেনে যে সে কে ছিল বা কোথা থেকে এসেছিল, এটা তার পুরো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। ওই জীবন যা সে মনে করতে পারত, আর সেটাও যা সে পুরোপুরি ভুলে গিয়েছিল, কিন্তু যা এখনও তার ভেতরে বেঁচেছিল, যার ফের খুঁজে পাওয়ার অপেক্ষা ছিল। দিন, সপ্তাহ আর মাস সেই বরফ ঢাকা রাত থেকে কেটে গেল, যখন অঞ্জলি তার বাহুতে পৃথিবীতে এসেছিল। তার এখনও নিজের অতীতের কিছুই মনে ছিল না। আর ছোট্ট অঞ্জলি গত 6 মাসে এক সুন্দর বাচ্চায় পরিণত হয়েছিল, যার চোখ বড় আর ভাবপূর্ণ ছিল, বাদামি কোকড়ানো চুল ছিল, এক সহজ হাসি ছিল যা পুরো পুরনো কুঁড়েঘরকে আলোকিত করে দিয়েছিল। এটাকে জীবন আর খুশিতে ভরা এক বাড়ি বানিয়ে দিয়েছিল। প্রিয়া তার উপস্থিতিতে পুরোপুরি অভ্যস্ত হয়ে গিয়েছিল,
সে জানত যে তাকে না চাইতেই কি করতে হবে। সে ওই বাড়ির প্রতিটি কোণ চিনত, যেন সে সবসময় ওখানেই থাকত। সে ভোর থেকে সন্ধে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করত, সব কিছু সামলাত। সে ভাঙা পুরনো আসবাবপত্র মেরামত করেছিল, কুড়েঘরের সামনে এক ঢাকা বারান্দা বানিয়েছিল, যেখানে ওরা গরম দুপুরে বসতে পারত। নিজের দুঃখ হাতে আরামদায়ক কাঠের চেয়ার বানিয়েছিল, আর তার জানা ছিল না যে সে সব কিভাবে করতে জানে। তার হাত শুধু নড়াচড়াগুলো জানত, শরীর ওই দক্ষতাগুলো মনে রেখেছিল যা মস্তিষ্ক পুরোপুরি ভুলে গিয়েছিল। এক বিশেষ করে সুন্দর বসন্তের দিনে, যখন অঞ্জলি দোলনায় শান্তিতে ঘুমোচ্ছিল, যা সেই মাস কয়েক আগে এত সাবধানে জোড়া লাগিয়েছিল, সে রান্নাঘরের টেবিলে বসে পড়ল, যেখানে প্রিয়া আলু ছাড়াচ্ছিল। আর অবশেষে সে ওই শব্দগুলো বলল, যাও এত লম্বা সময় ধরে শোনার ভস পাচ্ছিল। প্রিয়া, আমাকে গ্রামে যেতে হবে, আর জিজ্ঞেস করতে হবে যে কেউ কি আমাকে চেনে, কেউ কি জানে যে আমি কে। তার গলা ধীর ছিল, কিন্তু দৃঢ় ছিল, আর সেই তার সবুজ চোখে সেই বিভ্রান্তি আর উত্তরের প্রয়োজন দেখল, যা প্রথম দিন থেকে সব সময় ওখানে ছিল। তার হৃদয়ে ব্যথায় কুঁকড়ে গেল, যেন কেউ তাকে হাত দিয়ে পিষে দিচ্ছে, কারণ সে জানত যে এটার মানে কি। যদি সে জানতে পারে যে সে কে ছিল, যদি সে নিজের পরিবার, নিজের আসল জীবন ওই বিচ্ছিন্ন উপত্যকার বাইরের পৃথিবীতে পেয়ে যায়, তাহলে সে চলে যাবে, আর সে আবার একা রয়ে যাবে, শুধু ওই সঠিক মাসগুলোর স্মৃতির সাথে যা ওরা একসাথে কাটিয়েছিল। ছুরি তার কাঁপতে থাকা হাত থেকে পিছলে গেল, আর এক শুকনো আওয়াজের সাথে টেবিলে পড়ে গেল। আর তার নিজের গলা ফিরে পেতে আর গলায় আটকে থাকা দলা থেকে কিছু বলতে অনেক লম্বা সেকেন্ড লাগল। কিন্তু সে উত্তর দেওয়ার আগেই সে নিজের কথা আরও ধীর আর খাঁটি আবেগে ভরা অবস্থায় জারি রাখল, যা প্রতিটা শব্দকে বাতাসে কাচের মতো ভারী বানিয়ে দিল। আসলে প্রিয়া, আমি মনে করতে চাই না, কারণ আমি জানি না যে বাইরে আমার জন্য কি অপেক্ষা করছে। আর এখানে আমি খুশি। এখানে আমার কাছে তুমি আর অঞ্জলি আছে, আমার কাছে এই বাড়ি, এই উপত্যকা, এই সরল জীবন আছে, যা আমাকে এমনভাবে পূর্ণ করে যা আমি বোঝাতে পারবো না। প্রিয়া তখন তাকে গভীরভাবে দেখল, আর ওই সুরক্ষাগুলো ফেলার সিদ্ধান্ত নিল, যা সে ওই সব মাস ধরে এত সাবধানে বজায় রেখেছিল। আমি জানি সে নিজের গলা ধরে আসা অবস্থায় আর নাজুকভাবে ফিসফিস করল, আর যদিও এটা আমার তরফ থেকে এক ভয়ানক স্বার্থপরতা, আমিও চাই না যে তোমার মনে পড়ুক, কারণ আমরা দুজন, অঞ্জলি আর আমি, তোমার এখানে থাকায় অভ্যস্ত হয়ে গেছি। আমরা খুব বেশি অভ্যস্ত হয়ে গেছি। সে থামল, গভীর শ্বাস নিল, চালিয়ে যাওয়ার সাহস খোঁজার চেষ্টা করছিল, আর তারপর শব্দ এক বাধা নদীর মতো বেরিয়ে আসতে লাগল, যা অবশেষে এক ফাটল পেয়ে গিয়েছিল। আমাকে তোমাকে কিছু বলার আছে। প্রিয়া নিজের হাতের পেছন দিয়ে চোখের জল মুছতে মুছতে আর তাকে এক কাঁচা আর যন্ত্রণাদায়ক নিরাপত্তাহীনতার সাথে দেখতে দেখতে বলল, যা সে হয়তো খুব কমই দেখাত, আমার স্বামীর ব্যাপারে, বিশালের ব্যাপারে। সে দেখল যে যখন সে ওই নাম শুনল, যা সে ওই সব মাসে বলেনি, তখন সে কেমন টানটান হয়ে গেল। কিন্তু সে নিজেকে চালিয়ে যাওয়ার জন্য বাধ্য করল, কারণ সে পুরো সত্যি জানার যোগ্য ছিল। আমার বাবা আমাকে ওকে বিয়ে করার জন্য বাধ্য করেছিলেন ৩ বছর আগে, যখন উনি অসুস্থ ছিলেন আর আমাকে বিবাহিত দেখার জন্য বেপরোয়া ছিলেন। আমি চাইতাম না, আমি ওনার কাছে এমন না করার অনুরোধ করেছিলাম, কিন্তু আমার বাবা জোর দিলেন যে বিশাল এক ভালো মানুষ। তার গলা ওই শেষ শব্দগুলো বলতে গিয়ে পিত্তর মতো তেতো বেরোলো, কিন্তু সে ছিল না, সে কখনো ভালো ছিল না। সে সমানে আমাকে ঠকাত। সে ভোরে নেশা করে আসত, যার মধ্যে অন্য মেয়েদের গন্ধ আসত। সে আমার সাথে এক ফালতু বস্তুর মতো ব্যবহার করত, যার কোনো মূল্য বা অনুভূতি ছিল না। আর যখন আমি জানতে পারলাম যে আমি গর্ভবতী আর আমি তাকে বললাম, তখন সে বলল যে বাচ্চাটা তার নয়, যে আমি তাকে ঠকিয়েছি যেমন সে আমাকে ঠকাত। আর পরের দিন সকালে সে শুধু চলে গেল আর আমাকে ৩ মাসের গর্ভবতী অবস্থায় ফেলে গেল। আমার বাবা ৬ মাস পর মারা গেলেন, আমার বাহুতে ক্ষমা চাইতে চাইতে। ওই ভয়ানক মানুষকে বিয়ে করার জন্য বাধ্য করে আমার জীবন নষ্ট করার জন্য নিজেকে দোষী মানতে মানতে। প্রিয়া নিজের গলাকে আরও বেশি ধরে আসা অবস্থায় জারি রাখল, যখন ব্যথা ভরা স্মৃতি সব একসাথে ফিরে এলো, আর আমি পৃথিবীতে পুরোপুরি একা রয়ে গেলাম, গর্ভবতী আর বিনা কারুর। যতক্ষণ না আমি শহরের সব কিছু বিক্রি করার আর এখানে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম, ওই পুরনো কুড়ে ঘরে যেখানে আমি বড় হয়েছি, ওই উপত্যকায় যেখানে আমি ছোটবেলায় সুখী ছিলাম, পৃথিবী নিষ্ঠুর আর জটিল হয়ে যাওয়ার আগে। সে তাকে দেখল। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি কখনো অন্য কোনো মানুষকে আমার বা আমার বাচ্চার কাছে আসতে দেব না। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি নিজের বাচ্চাকে একা মানুষ করব, যে আমি তাকে ওই সব নিষ্ঠুরতা থেকে বাঁচাবো যা আমি সহ্য করেছিলাম।
তার গলা আরও ধীর হয়ে গেল, প্রায় এক ফিসফিসানি যা শ্রদ্ধা আর ভয়ের মিশ্রণে ভরা ছিল। আমি কল্পনাও করিনি যে এই পৃথিবীতে এক ভালো মানুষ থাকতে পারে। আমি কল্পনাও করিনি যে এমন মানুষ এখনও আছে যে দয়া, সৎ কাজ, খাঁটি যত্ন করতে সক্ষম, বিনা কোনো কিছুর বদলে কিছু আশা করে। আর তারপর তুমি এলে। প্রিয়া এক ছোট বিষাদগ্রস্ত হাসির সাথে বলল, যা তার ঠোঁট ছুঁয়ে গেল। জঙ্গলে পড়ে থাকা, আহত, হারিয়ে যাওয়া, নিরাপত্তাহীন। আর আমি তোমাকে ভয়ের সাথেও বাড়ি নিয়ে এলাম, এটা বিশ্বাস করতে করতে যে আমি নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করছি। কিন্তু তুমি বিশালের মতে ছিলে না, তুমি কখনো এক সেকেন্ডের জন্য ওর মতে ছিলে না। সে চেয়ার থেকে উঠল আর জানলা পর্যন্ত গেল। সন্ধ্যার সোনালি আলোয় স্নান করা উপত্যকাকে দেখছিল, নিজের শরীরকে জড়িয়ে ধরেছিল, যেন সে ওই সব কথা জোরে বলার নিরাপত্তাহীনতা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। তুমি রোজ বিনা অভিযোগে কঠোর পরিশ্রম করো,